সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান দেওয়া থাকে 15 নম্বর, সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে এবং এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ওকে পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা সেট 3 প্রশ্ন উত্তরগুলো দেখবো। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং 2 সম্পর্কে আলোচনা করেছিলাম। ওকে, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তো দেখো ক্লাস 7 সায়েন্স ওকে ফার্স্ট ইউনিট টেস্টে 2024 সালের এখানে একটা প্রশ্নপত্র আমরা এখানে আলোচনা করবো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এখানে 1 নম্বর করে, এটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো নাম্বার 1-এ কি দেওয়া আছে, Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা হলো, অপশন এতে দেওয়া আছে 11, অপশন বিতে দেওয়া আছে 10, অপশন সিতে বলা হচ্ছে 8 এবং অপশন ডিতে দেওয়া আছে 12। তো Na+ অর্থাৎ সোডিয়াম প্লাস এই আয়নে কতগুলি ইলেকট্রন আছে, এখানে অপশন বি এর সঠিক উত্তর হবে, অর্থাৎ 10টি ইলেকট্রন আছে। ঠিক আছে, 10টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, সোডিয়াম প্লাস আয়নে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, এসআইতে তাপের একক হলো, অপশন এ ক্যালোরি, অপশন বি হচ্ছে জুল, অপশন সিতে দেওয়া আছে ব্রিটিশ থার্মাল একক। তো এসআইতে অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে, অপশন বি এরটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে দেখো, কোন পরমাণুর ঋণাত্মক চার্জ যুক্ত কণা হলো, অপশন এ প্রোটন, অপশন বি হচ্ছে নিউট্রন, অপশন সি হচ্ছে ইলেকট্রন। তো ঋণাত্মক চার্জ যুক্ত কণা কি, ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত কণা। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন সি এটা হবে ইলেকট্রন। এরপর দেখো 4 নম্বর দেখো, ভাত রুটিতে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো, অপশন এ শর্করা, অপশন বিতে দেওয়া আছে প্রোটিন, অপশন সি হচ্ছে লিপিড। ঠিক আছে, তো এখানে ভাত রুটিতে কোন ধরনের খাদ্য উপাদান থাকে, শর্করা। ঠিক আছে, বা শর্করা বা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো অপশন এটা এখানে সঠিক উত্তর হবে শর্করা। ঠিক আছে, ভাত রুটিতে থাকে কি শর্করা জাতীয় খাদ্য উপাদান। 5 নম্বর দেখা হচ্ছে দুগ্ধ শর্করাটি হলো, অপশন এ গ্লুকোজ, অপশন বি হচ্ছে ফ্রুক্টোজ, অপশন সিতে দেওয়া আছে ল্যাকটোজ। ঠিক আছে, তো দুগ্ধ শর্করা মানে দুধের মধ্যে যে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে সেটা কি ধরনের, সেটা হচ্ছে ল্যাকটোজ। অপশন সি এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর থেকে বলা হচ্ছে জিঙ্ক ফসফেটের সংকেত হলো, এখানে অপশন এতে দেওয়া আছে ZnSO4, অপশন বিতে দেওয়া আছে Zn2PO4 3, অপশন সিতে দেওয়া আছে Zn3PO4 2। তো জিঙ্ক ফসফেটের যে সংকেত সেটা হচ্ছে অপশন সি এটা হবে Zn3PO4 2। ঠিক আছে, অপশন সি এটা হচ্ছে জিঙ্ক ফসফেটের সংকেত। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। এখানে 2 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, 3-একে 3 নম্বর দেওয়া আছে। 2-এর 1-এ দেওয়া আছে পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে। তো পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। ঠিক আছে, যেটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। ওকে, তো পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। এরপর 2 নম্বর দাগে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন দুটি মৌলের নাম লেখো। তো পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন দুটি মৌলের নাম হচ্ছে তামা ও লোহা। ঠিক আছে, তামার যে সংকেত বা চিহ্ন হচ্ছে Cu এবং লোহার চিহ্ন হচ্ছে Fe। ওকে, এরপর 3 নম্বর দাগে দেখো, রক্তে কোন জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। আমরা উত্তর লিখবো রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। ঠিক আছে, তো রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে ডায়াবেটিস হতে পারে। এরপর 4 নম্বর দাগে জলের বাষ্পীভবনের লিন তাপ কত। ঠিক আছে, তো জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। 3 নম্বর দাগে হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। তো এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে শিশুদের অপুষ্টিজনিত দুটি রোগের নাম লেখো। তো শিশুদের অপুষ্টিজনিত দুটি রোগের নাম হচ্ছে কোয়াশিয়রকর ও
এবং কি মারাসমাস, ঠিক আছে, মনে রাখবে এগুলো। কোয়াশিওরকর আর হচ্ছে মারাসমাস, এগুলো হচ্ছে শিশুদের অপুষ্টিজনিত রোগ। এরপর 2 নম্বর দেখে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কাকে বলে। তো ভর সংখ্যা কি না, পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে, এই প্রোটন আর নিউট্রনের মোট যে সংখ্যা, যে যোগফল, সেটাকে বলা হয় কি, পরমাণুর ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কি, মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে, ঠিক আছে। অর্থাৎ মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক আছে, সেই সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। 3 নম্বর দাগে পরমাণু নিস্তড়িত হয় কেন। উত্তর লিখব, পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়, ঠিক আছে। অর্থাৎ পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে, ঠিক আছে, ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত কতগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে, এই দুটি সমান সমান থাকে, যার জন্য পরমাণু হয় নিস্তড়িত। 4 নম্বর দাগে খাদ্যের 4টি উপাদানের নাম লেখো। তো খাদ্যের 4টি উপাদান হচ্ছে কি, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, লিপিড, ঠিক আছে, আর হচ্ছে ভিটামিন, ঠিক আছে। পরেরটা দেখো 5 নম্বর দাগে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন। তো উত্তর লিখবো, হাতে স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে কি, খালি বাতাসে যদি আমরা রেখে দিই সেটা উড়ে যায়, ঠিক আছে, বা উবে যায়। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। ওকে, বাষ্পীভবনের জন্য বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশ থেকে কমে যায়। তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়, ঠিক আছে। অর্থাৎ হাতে যদি আমরা স্পিরিট বা ইথার ঢালি, তাহলে সেই ইথারটা কি হবে, হাত থেকে লিনতাপ গ্রহণ করবে এবং বাষ্পীভূত হবে, ফলে হাত ঠান্ডা অনুভূত হয়। ঠিক আছে, তো চলো আমরা আরেকটি প্রশ্নপত্র দেখে নিই, সেট 4 এর প্রশ্ন এবং উত্তরগুলো, ঠিক আছে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। অপশন 1 নম্বর দাগে দেওয়া আছে CaCl2 যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা কত। ক্যালসিয়ামের যোজ্যতা হলো, অপশন এতে দেওয়া আছে 2, অপশন বি হচ্ছে 3, অপশন সিতে দেওয়া আছে 1। তো CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এখানে বলা হচ্ছে ক্যালসিয়ামের যোজ্যতা কত। তো ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে। এখানে সি, এই যে ক্যালসিয়াম, এর যোজ্যতা হচ্ছে 2, অর্থাৎ দুটি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, তার জন্য এর যোজ্যতা হচ্ছে 2। 2 নম্বর দাগে বরফের গলনের লিনতাপ প্রতি গ্রামে 70 ক্যালোরি। অপশন বিতে দেওয়া আছে 80 ক্যালোরি, অপশন সিতে দেওয়া আছে 60 ক্যালোরি। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে প্রতি গ্রামে 80 ক্যালোরি, ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তো প্রতি গ্রামে হচ্ছে 80 ক্যালোরি। পরেরটা দেখো 3 নম্বর দাগে শরীরে আয়োডিনের অভাবে যে রোগ দেখা যায় সেটি হলো, অপশন এ রাতকানা, অপশন বি হচ্ছে গলগণ্ড, অপশন সি হচ্ছে রিকেট। তো শরীরে আয়োডিনের অভাবে কোন রোগটি দেখা যায়, গলগণ্ড রোগ দেখা যায়, ঠিক আছে, আয়োডিনের অভাবে শরীরে গলগণ্ড রোগ হয়। 4 নম্বর দাগে তাপ পরিমাপ করার যন্ত্রটি হলো, অপশন এ ক্যালোরিমিটার, অপশন বি হচ্ছে থার্মোমিটার, অপশন সি হাইগ্রোমিটার। তো তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয়, আর হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বর দেখে সালফেট মূলকের সংকেত লেখো। তো সালফেট মূলকের সংকেত এখানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে Sa2-, তার নিচে 4 দেওয়া আছে। তারপর অপশন বিতে দেওয়া আছে CO2-, ঠিক আছে, তার নিচে 3। আর সিতে দেওয়া আছে S2-। তো সালফেট মূলকের সংকেতটা হবে অপশন এ, সঠিক উত্তর হবে, ঠিক আছে, SO2-, ঠিক আছে, নিচে হচ্ছে 4। এরপর দেখো 6 নম্বর দেখো শরীরে অ্যানিমিয়া সৃষ্টি হয় যে মৌলের অভাবে, সেটি হলো, অপশন এ সোডিয়াম, অপশন বি হচ্ছে আয়রন, অপশন সি হচ্ছে আয়োডিন। তো শরীরে অ্যানিমিয়া সৃষ্টি হয় যে মৌলের অভাবে, সেটি হচ্ছে আয়রন, ঠিক আছে, অপশন বি একটা আয়রনের অভাবে শরীরে অ্যানিমিয়া, এই যে রোগ, এটা সৃষ্টি হয়, ঠিক আছে। 2 নম্বর দাগে নিম্নলিখিত বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখন। প্রশ্নের মান 1 নম্বর করে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়াকে গলন বলে। এটা মিথ্যা, ঠিক আছে, কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়াকে কিন্তু গলন বলে না, ঠিক আছে। কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে ব্যাপার, সেটাকে বলা হয় গলন, সেটা হবে মিথ্যা।
2 নম্বর দাগে মানুষের চুলে উপস্থিত প্রোটিনটির নাম হচ্ছে কেরাটিন। এটা সঠিক, ঠিক আছে, তো আমরা এটা লিখবো সত্য। মানুষের চুলে কেরাটিন নামক কিন্তু প্রোটিন থাকে, ঠিক আছে। এবার অপশন 3 নম্বর দাগে দেওয়া আছে পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যা সমান হয়। তো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন কিন্তু সমান সমান থাকে, তো এটা হবে সত্য, ঠিক আছে। তো চলো এর পরের প্রশ্নগুলো দেখো। 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর। তো 3-এর 1 নম্বর দাগে দেওয়া আছে মানব দেহে প্রোটিনের অভাবজনিত লক্ষণগুলি লেখো। আমরা এখানে উত্তর লিখবো খাদ্যে প্রোটিনের ঘাটতি দেখা দিলে শিশুদের ক্ষেত্রে অপুষ্টিজনিত কোয়াশিয়রকর এবং মারাসমাস রোগ দেখা দেয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি সমস্যা হয়। তো কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা, যেমন হচ্ছে হৃৎপিণ্ড, যকৃত, মস্তিষ্কের ক্ষতি হতে পারে, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এরপর 3 নম্বর দাগে গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, ঘটনাটি ব্যাখ্যা করো। তো মাটির কলসিতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আণুবীক্ষণিক ছিদ্র থাকে, ঠিক আছে, অণুবীক্ষণিক ছিদ্র থাকে। কলসিতে জল রাখলে সেই জল ওই ছিদ্র দিয়ে চুইয়ে বাইরের দিকে বেরিয়ে আসা সূক্ষ্ম জলকণা কলসির দেওয়াল থেকে 537 ক্যালোরি প্রতি গ্রাম হিসাবে লিন তাপ সংগ্রহ করে ও বাষ্পীভূত হয়। এইভাবে কলসির তাপমাত্রা কমতে থাকে, ঠিক আছে, এবং কলসি ঠান্ডা হতে থাকে। ঠান্ডা কলসিতে থাকা জলের তাপমাত্রাও কমতে থাকে, তাই মাটির কলসির জল ঠান্ডা থাকে, ঠিক আছে। পরেরটা দেখো, 4 নম্বর দাগে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। উত্তর লিখবো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে বরফ গলনের লিন তাপ, ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম বলতে এটাই বোঝায়। এরপর 5 নম্বর দাগে নিম্নলিখিত সমীকরণ দুটির সমতা বিধান করো, ঠিক আছে। 1 প্লাস দাগে এখানে দুটি সমীকরণ দেওয়া আছে। নাম্বার এ তে দেওয়া আছে NaOH প্লাস H2SO4, অ্যারো দিয়ে দেওয়া আছে Na2SO4 প্লাস H2O, ঠিক আছে। এখানে যে অ্যারো চিহ্নের ডান দিকে বাঁ দিকে কিন্তু আমাদের সমতা বিধান করতে পারবো, অর্থাৎ দুদিকের যে পরমাণু সংখ্যা সেগুলো সমান করতে হবে। নাম্বার বি তে দেওয়া আছে N2 প্লাস H2, অ্যারো দিয়ে দেওয়া আছে NH3, ঠিক আছে। এই দুটি ব্যালেন্স বা সমতা বিধান আমাদের করতে হবে। তো প্রথমেরটা আমরা করছি। নাম্বার এতে যেটা দেওয়া আছে NaOH প্লাস H2SO4, অ্যারো দিয়ে দেওয়া আছে Na2SO4 প্লাস H2O। তো এটাকে সমতা বিধান করার জন্য আমরা কি করব, NaOH প্লাস এর আগে আমরা 2 বসাবো, ঠিক আছে, এর আগে 2 বসাবো, এবং H2O এর আগে 2 বসাবো। তাহলে দেখো আমাদের দুদিকে কিন্তু পরমাণুগুলো সমান হয়ে যাবে। এখানে সোডিয়াম আমাদের কত আছে, সমান চিহ্নের ডান দিকে 2Na, মানে দুটি সোডিয়াম আছে। এখানে দেখো Na2, এখানেও দুটি সোডিয়াম পরমাণু আছে, ঠিক আছে, তো মিলে গেল। এরপর হচ্ছে আমাদের অক্সিজেন বাঁ দিকে কত আছে, এই যে 2, মানে এখানে দুটি অক্সিজেন আছে, আর এখানে O4, মানে 4টে অক্সিজেন, মানে 6টা অক্সিজেন আছে বাঁ দিকে। ডান দিকে দেখো কতগুলো অক্সিজেন আছে, এখানে 4টি, ঠিক আছে, এই যে 4টি অক্সিজেন, আর এখানে হচ্ছে 2O, এখানে দুটো অক্সিজেন, তো 6টা অক্সিজেন মিলে গেল। হাইড্রোজেন দেখো বাঁ দিকে কটা আছে, এখানে আছে একটা, আর এখানে আছে দুটি, মানে 3টি হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো দুটি, এখানে দুটি হাইড্রোজেন, এই যে 2 আছে এখানে, তো দুটি হাইড্রোজেন, আর এখানে দুটি, তো 4টি হয়ে গেল হাইড্রোজেন। ডান দিকে দেখো কটা হাইড্রোজেন আছে, 2 দুগুণে 4, 2H2, মানে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, এটাও কিন্তু মিলে গেল, ঠিক আছে। এরপর সালফার বাঁ দিকে একটা আছে, ডান দিকে আছে একটা, ঠিক আছে। এরকম করে কিন্তু আমরা মিলিয়ে, এখানে শুধুমাত্র 2 বসালাম আর এখানে 2 বসালাম, তাহলে কিন্তু ডান দিকে বাঁ দিকে সমস্ত যে পরমাণুর সংখ্যা সেগুলো কিন্তু আমাদের সমান হয়ে গেল। নাম্বার বিতে দেওয়া আছে কি N2 প্লাস H2, অ্যারো দিয়ে দেওয়া আছে NH3। এটাকে কি করবো আমরা এখানে H2 এর আগে দেব 3, আর NH3 এর আগে দেব 2, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে সমান চিহ্নের ডান দিকে বাঁ দিকে পরমাণুগুলো কিন্তু সমান হয়ে যাবে। যেমন বাঁ দিকে নাইট্রোজেন আছে দুটি, ডান দিকে আমাদের নাইট্রোজেন 2N, মানে দুটি নাইট্রোজেন আছে। এবার এখানে হাইড্রোজেন কটা আছে, 3 দুগুণে 6টা, ঠিক আছে, H2 এখানে 3 দেওয়া আছে, 3 দুগুণে 6টা, আর এখানেও হাইড্রোজেন এখানে 3 আছে, ঠিক আছে, আর এখানে 2, তো 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের সমতাগুলো আমরা বিধান করলাম বা ব্যালেন্সগুলো করলাম, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, 2024 সালের সায়েন্স সাবজেক্টের আমরা এখানে দুটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম, এবং প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।
এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে নেবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো চাইলে পড়তে পারবে, অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।